কাজটা হয় এবং কাউকে বাঁচাতে পারি কিংবা তাড়াতাড়ি ফায়ারটাকে অ্যারেস্ট করে কমাতে পারি। তো আপনার পরিবার কি আপনাকে এই কাজের জন্য সমর্থন করেন? নমস্কার, আপনারা দেখছেন ইনোভেশন টক্সের নতুন পডকাস্ট চ্যানেল। সাথে আছি আমি সঞ্চালক বিশাল দে। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ফায়ারম্যান হিসেবে আমাদের সমাজে পরিচিত পদ্মশ্রীপ্রাপ্ত বিপিন গণত্র মহাশয়কে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা একবার মনে করুন, আমরা যেখানেই ফায়ার বা আগুন লাগলে যেখানেই আমাদের প্রথম নাম সবার আগে আসে সেটা হচ্ছে আমাদের পদ্মশ্রীপ্রাপ্ত বিপিন গণত্র মহাশয়। তো স্যারকে আমি বলবো নমস্কার স্যারকে আমি বলবো যে প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো স্যারকে আমি প্রথমে বলবো, স্যার আপনার সম্বন্ধে আমাদের দর্শককে অল্প কিছু সংক্ষিপ্তভাবে বলুন। এবার ঘটনাটা এরকম যে ছোটবেলা আমার বর্দা বান কেসে মারা যায়, আর সেই দিন বেড লাগছিল ওকে, আমি ক্যালকাটায় ছিলাম না, উলবেরিয়া গেছিলাম। তা উলবেরিয়াতে মর্নিং 4:30-5টার সময় ফোন এলো যে দাদা পুড়ে আছে। আর দিওয়ালির সময় আমি তুবড়ির মশলা রেখেছিলাম ঘরে। ওখানে আমি ভাবলাম হয়তো আমার অ্যাবসেন্টে দাদা করতে গেছে আর পুড়ে গেছে। পড়ে এসে এখানে জানতে পাই যে দাদা নিজের বাড়িতে ভানিপুরে পুড়ে গেছে। তারপর পিজিতে নিয়ে গেল, পিজি ভর্তি হলো না, মেডিকেলে নিয়ে গেল। দাদা ওখানে কাঁদতে লাগলো, আমি ভর্তি হবো না। বাবা নিয়ে এসে রাত ভর এখানে বেডে শুয়ে দিল। সকালে এসে আমি ভীষণ বার্তালে ভর্তি করলাম যে এই 1 মাস যে আমি বান কেসের জন্য পেশেন্টের কাজে যখন যাই দেখতে, নানা রকম বান কেস দেখে অবাক হয়ে যেতাম যে এ কি জীবন, মানুষের এইভাবে কষ্ট সহ্য করতে হয়। তখন থেকে একটা মনে আঘাত লাগলো এবং যখনই কোনো ফায়ারের খবর পেতাম কিংবা জঙ্গলের আওয়াজ শুনতাম, তার পিছনে পাগলের মতন ছুটে চলে যেতাম। আর কোনো ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে কোথায় হয়েছে, ও বলে দিত বেলাউসি, তাহলে বেলাউসি চলে যেতাম। প্রথমে ওরা আমাকে চিনত না, আমার কাছে হেলমেটও ছিল না, গান বুটও ছিল না। অনেক বছর কাজ করার পর হঠাৎ একটা স্টেটসম্যানের মিডিয়া লেডিস মেয়ে দেখলো আমার মাথায় স্টিচ আছে, তবু আমি কাজ করছি। তখন ও ডিজি ফায়ারকে বললো যে আপনি এর জন্য কি ভাবছেন, এর তো মাথায় দেখেন স্টিচ আছে, তবু কাজ করে যাচ্ছে, এনার সেফটির জন্য কি হবে। তখন ওরা আমাকে ডিপার্টমেন্ট ডিপি বিশ্বাস ডেপুটি ডাইরেক্টর, উনি আমাকে ডাকলেন, গামবুট, হেলমেট এবং সমস্ত ড্রেস নিয়ে ডেপুটি ডাইরেক্টর আমাকে দিলেন, বলে তোমার কাজে রাখো। তখন থেকে আমি গামবুট এবং ইউনিফর্ম পরার সময় থাকে না, খবর পেলে এমন পজিশন সিঁড়ে চলে যায়, গিয়ে হেলমেট করে কাজ করতে লাগি। এইভাবে করতে করতে ওদের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে এবং এর মাঝখানে 2 অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, মরতে মরতে বেঁচেছি। স্ট্যান্ডার্ড ওয়্যার হাউস, তার মধ্যে সকাল 10টার সময় আগুন লাগে, রাত 10টা অব্দি কাজ করলাম। কিন্তু পরে দেখলাম যে আর বড়ি কাজ করছে না, তখন আমি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আর্লি মর্নিং 4:30-5টায় গেলাম, দেখলাম ব্যাক সাইডে আগুন রয়েছে। হাউস নিয়ে ঢুকছি, তখনই দেখি বিল্ডিংটা ক্লোজ হচ্ছে। কিন্তু যে স্পিডে বিল্ডিংটা পড়ছে, যদি ওই স্পিডে আমি ব্যাক করতে যাব তাহলে আমার গলায় টিন এসে কেটে দেবে। আমি ওই ট্রান্সফারের গরম ছিল বলে ওর জালের মধ্যে লাইটটাকে রানি ছাড়লাম না, ওর মধ্যে আটকে দিলাম। ওই জালে আটকাতে জিনিসগুলো ছুঁড়ে পড়লো, ওই গর্তরে বসে গেলাম, আর উপর থেকে টিন এসে আমার মাথায়। মানে আমি 15-20 মিনিট আমি কোথায় আছি, আমার মুখের সামনে পুরো অন্ধকার, বুঝতে পারছি না যে কি হলো। তখন 15 মিনিট পর একটা জাস্ট ভমিট হলো, তারপর মাইন্ড
বাইরে চলে তখন আওয়াজগুলো পাই বিপিন কোথায়। তখন আমি আমার একটা হাতটাকে যে কোনো ভাবে লুজ করে 3টা বাজাতে আরম্ভ করলাম, যাতে ওরা সিগন্যাল পায় যে ব্রিজের কাছে আছে। এইভাবে আমি বেঁচে গেছি। ওরা ওখান থেকে আমাকে পুলিশের অ্যাম্বুলেন্সে পিজি নিয়ে গেল, পিজিতে স্ক্যান করলো, ডাক্তার বললো কিছু নেই, একদম ঠিক আছে, বেঁচে গেছে, কোনো চিন্তা নেই। ওখান থেকে বাড়ি নিয়ে এলো। এইভাবে দেখেন রিক্সের কাজ আছে, একটু টুকটাক ইঞ্জয় হবো লাগবে, তার জন্য আমি কাজটাকে বন্ধ করে দেবো, সেটা উচিত নয়। তো স্যার, আপনাকে স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটার হিসেবে অনুপ্রাণিত করতে আপনার কে আপনাকে এভাবে অনুপ্রাণিত করলো, মানে আপনি যে আজকে এই প্রফেশনে? তো দেখেন, নানা রকম ঘটনাগুলো দেখে মানুষ নিজের জীবনে এই ঘটনাগুলোটাকে মাইন্ডে ডেভেলপ করে, তখন ইচ্ছা হয়ে যাবে না আমিও কিছু হেল্প করি। এই হেল্প করতে করতে আজকে আমি পদ্মশ্রী অব্দি চলে যাবো সেটা আমিও জানতাম। হঠাৎ একদিন জিনিসের পূজা, ওরা 8:30 পৌনে 9টা ফোন করলো, বিপিন তোমার দিল্লি থেকে কোনো ফোন এসছে কিংবা চিঠি এসছে না? আমি কেন কি করছো আমার সঙ্গে, সকাল সকাল কাউকে পাওনি? আমার বোনের মতো, ও গুজরাটি আমিও গুজরাটি। তখন ও বলল না তুমি 10-5 মিনিট দাঁড়াও, আমি তোমাকে খবর দিচ্ছি। তখন আমি গিয়ে বন্ধুর কাছে গেলাম, বললাম এইভাবে পূজার ফোন এসেছিল। ও পূজাকে ফোন করলো, পূজা বললো ইমিডিয়েট পদ্মার করে পাঠাও হবে। আমি আর বৌদি দুজনেই পদ্মার করে গেলাম। ওরা ওখানে বসালো, কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে বললো আপনার নাম সিলেক্টেড আছে, আপনার পদ্মশ্রী পাচ্ছেন। এইভাবে ইনডাইরেক্টলি আমি খবর পেলাম। মানে এতে আমি কোনোদিন ভাবিনি যে আমার কাজটা অত দূর অব্দি চলে যাবে। আমি তো কেন কাজ করার সময় মাইন্ডটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে যায়। এখন যে বসে আছি একদম নর্মাল, কিন্তু তখন বলি যার রেঞ্জ থাকে, আমার সামনে 50 জন কিছু করতে পারে না, 50 জন আমাকে ধরে রাখতে পারে না। ফায়ার ব্রিগেডের লোকরা জানে, বিডি ডিসাস্টার এই ডিসেম্বর 1 মাস আগে উনি মারা গেছেন, কিন্তু উনি অত ভালোবাসতেন। তো ও বলতে হয় বিপিন তুই যা দেখ ভিতরে করে জল দিতে হবে, যে লোক এই ওর হাতে হাউস দিয়ে দাও, ও যাক। তখন ওরা ফায়ার ডিপার্টমেন্টের আরো স্টাফরা বললো না, ও ঠিক ডুবে ঠিক জায়গায় জল দিচ্ছে। এবং উপরে গেলাম, দেখলাম একটা জানলার পাল্লা, কাঁচ লাগা পাল্লা। এখন কাঁচ ভাঙার জন্য নিচে যাব, সময় নষ্ট হবে, গাউনবুট খুলে জোরে ঘিরে দিয়ে কাঁচটা ঢেলে দিলাম, আর ভেতর থেকে লক খুলে গেটটা খুলে দিলাম। মানে টেকনিক্যালি আমাদের সেই সময় কি করতে হবে সে চিন্তাটা নিজে নিজে ফিল করতে হয়। মানে কাজের বিষয়ে আপনি কখনো দুপা পিছু হননি, মানে কাজের বিষয়ে সবসময় আপনি যে মুহূর্তে থাকুন না কেন আপনি এগিয়ে গেছেন সেই দিকে। মানে এটা তো দেখেন এক্সপ্রেস ফায়ার আউট এরিয়া সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে আমাকে কি করতে হবে। এখন এই পরিস্থিতি আছে, এই পরিস্থিতির মধ্যে আমি কি করে ফায়ারটা অ্যারেস্ট করতে পারবো কিংবা ফায়ারটাকে কমাতে পারবো সে চিন্তা করতে হয়। এবং ফায়ার ব্রিগেডের লোককেও বলে দিই এইভাবে এটা এখানে কেমিক্যাল আছে, এই ফায়ারের কালারটা কেমিক্যাল দেখাচ্ছে, ফোম মারতে হবে। তখন ওরা বলেছে হ্যাঁ বিপিন ঠিক বলছে, জল দিলে ওখানে আগুন বেড়ে যাচ্ছে। তখন ওরা ফোম আনিয়ে নজর চেঞ্জ করে ওর মধ্যে ফোম মারতে আরম্ভ করে। মানে এইভাবে টেকনিক্যালি জিনিসটাকে জানতে হয়, বুঝতে হয়। এবং আগুনটা কতক্ষণ চলবে সেটাও বলে দিই, স্যার এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবে। বলে কি বলছো এখনো? হ্যাঁ, এখন টেম্পারেচার যা আছে 1-1.5 ঘন্টা আমাদের খাটতে হবে। তখন ওরা আমার উপরে বিশ্বাস করে না। এবং যে ব্রিজ পার্কে যে ব্রিজটা ভাঙলো শনি মন্দিরের কাজে 3টে বডি ভিতরে চাপা আছে। আমি বলে দিলাম বডি আছে এখানে। অনেকক্ষণ পর বড় অফিসার এলো, আমার কান ধরে বললে তুই কি করছিস, তোর জন্য আমরা উইথড্র করতে পারছি না। আমরা কি হলো স্যার? তুই বলছি এখানে বডি আছে, এখানে তো কিছু নেই।
আমি দাঁড়ান, আমি এই গেস্ট ভিআইপি যে এসছে ও চলে যাক, তারপর আমি ওই জায়গাটা খুলে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে। তখন আস্তে আস্তে গিয়ে মাটিটা খুললাম, খুলে দেখি আমি ওই লোকের পিঠের উপরে দাঁড়িয়ে রয়েছি। তখন আমি বললাম, স্যার আমি ওর পিঠের উপরে দাঁড়িয়ে রয়েছি, মাঝখানে যে ডিমটা পড়ে রয়েছে বিল্ডিং এ, ওই ডিমের জন্য ওরা চাপা পড়ে গেছে। এই ডিমটাকে আগে কাটার দিয়ে কাটতে হবে, কেটে বডিটার ভিতরে গামছা ঢুকে ব্লিডিং করতে হবে। তো একদম ঠিক। তাহলে সামনে একটা গামছা ছিল কারো, সেটা নিলাম এবং হাতে মাটি সরিয়ে সরিয়ে এই পার থেকে এই পার গামছাটা বের করে নিলাম। কিন্তু ওই ডিমটা কাটার জন্য কাটার এনে ওরা সঙ্গে সঙ্গে কেড়ে দিল। এইভাবে বলে দিই। আর সাইকোলজি উপর থেকে শিখছেন, কুকুর 1 সেকেন্ডের জন্য ফিল দেয় কে আমাকে কি করতে হবে, সেটাকে আমি ফলো করে নিই সঙ্গে সঙ্গে। কেন ওই পিকচারটা কিন্তু ওই চিন্তাটা আমাকে ভগবানের থেকে একটা শেষ দেয় যে আমি কোথায় আছি আর কি করছি। তো স্যার আপনার ছোটবেলা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু কিছু বলতেন, আপনার ছোটবেলা কেমন কেটেছে, কিভাবে কেটেছে? দেখেন, ছোটবেলার থেকে আমি বাড়ি ছাড়া ছিলাম, রাস্তায় ঘুমোতাম। বাবা অনেক রাগী, মানে আমি পূরব যেতাম, ও পশ্চিম যেত, ও পশ্চিম যেত, আমি পূরব যেতাম। ও যখন গরম হয়ে যায় আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। কেন? বাবা অনেক রাগী ছিল। কিছু হলে মানে ঘরে অশান্তি হবে, তার চেয়ে ভালো চলে যাওয়া ভালো। তো বাড়ি ছেড়ে পাড়ায় পাঠিয়ে থাকতাম। 3 বছর অবধি ওখানে ছিলাম। তারপর জেনারেল স্ট্রিটের মন্দিরে বরফ সাজাতাম প্রত্যেক শ্রাবণ মাসে। তো বরফের পাড় সাজাতে গিয়ে একটা বরফের চাইটা পায়ে পড়ে গেল, পাটা ফ্র্যাকচার হয়ে গেল। তখন প্লাস্টার হয়ে গেল পায়ে। তখন ওরা পাড়ার ছেলেরে বললো, এখন তোর বাবা একা আছে, তুই এই সুযোগ নে, ঘরে ঢুকে যা। আমাকে পাড়ার ছেলেরা ঘরে ঢুকিয়ে দিল। আমি তারপর নর্মালি, যাতে ও ডিস্টার্ব না হয়, আমিও ডিস্টার্ব হবো না। আর স্যার বলছিলাম, আপনার জীবনে আগুন নেভানোর এরকম পরিস্থিতিতে, মানে আপনার পুরো ক্যারিয়ারে আপনার প্রথম এরকম কোনো ঘটনা মনে পড়ে যেটার অভিজ্ঞতা আপনার আজও সরেনি? দেখেন, প্রথম ঘটনাটা 55 কেনিং স্ট্রিট, যেখানে একটা লেডিস উপর থেকে ঝাঁপ দিচ্ছে, কিন্তু ডিসি সেন্টার দেখে নিল, এদিকে লেডিস কি করছে। স্যার ও যাচ্ছি, আমি পিছন থেকে একতলা অব্দি পাইপ ধরে উঠে গেলাম, গাউনটা আগে একতলা ফেলে দিলাম, আর পাইপ ধরে উপরে উঠে গেলাম, উপরে গিয়ে গাউন করলাম, গিয়ে করে ওকে বললাম, দাঁড়ান, কিছু নেই, কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। বললো, আমি প্রেগনেন্ট আছি, আমার সহ্য হচ্ছে না, আমার পেটে প্রচন্ড ব্যথা এবং এই ঢোটা সহ্য হচ্ছে না। চিন্তা করবেন না, আপনি একটু জল খেয়ে নিন আগে। তখন জলের বোতল ইশারা করে সিভিল ডিফেন্সের লোককে বললাম, জলের বোতল ফেলে দিলে ওরা ফটাফট 2টো বোতল ছুঁড়ে মেরে দিল। জল দিলাম, ওই লেডিসের জল খেয়ে বললো, ঠিক আছে, আমি দাঁড়ান, আপনার নামাবার ব্যবস্থা করছি, আপনি ভয় পাবেন না, আমিও তো আছি, আপনার চিন্তা নেই। তখন ও একটু রিল্যাক্স হয়ে গেল, কিনা আমার কাছে আসি লোক। তখন সিভিল ডিফেন্সের লোকরা আর ফায়ার ব্রিগেডের লোকরা চলে এলো, ওকে রেস্কিউ করে নিজে নিয়ে গেল। মানে আমরা টেকনিক্যালি, কেন যে মানুষ প্রেগনেন্ট নিজে পেশেন্ট, সে নিজের পেশেন্টটা কতক্ষণ রাখবে, কিন্তু তার কাছে গেলে তার পেশেন্টটা বাড়বে, তো না লোক আছে, আমার আর কিছু হবে না। একদম। তো বিপিন বাবু, এত বছর ধরে মানুষের হয়ে বিনা পারিশ্রমিকে কাজ করার এই শক্তি আপনি কোথা থেকে পান? এটা তো আইদার গড গিফট কিংবা গড পানিশমেন্ট, দুটো হতে পারে, কিন্তু সমাজের জন্য ভালো বলেই পদ্ধতি পেয়েছি। আমি জীবনে কোনোদিন আমার জন্য পার্সোনালি ভাবিনি, আমি লোকের জন্য ভাবি, কেনা লোক কষ্টটা আছে, তার কাজে যেতে হবে। একটা কেস মনে পড়ছে, আগে যখন মেট্রো রেল তৈরি হতো, তখন একটা 47 বাস
সে একটা লেডিস বাইরে থেকে এসেছিল মেডিকেল নামবে বলে, সামনে গেটে দাঁড়িয়ে আছে, ও কান্দে ওকে ধাক্কা দিয়ে দিল, ও পড়ে গিয়ে পিছনের চাকায় চলে গেল, পায়ের উপরে বাসটা উঠে গেছে। ওর যা অবস্থা দেখলাম আমি সঙ্গে সঙ্গে বাস করে, পুলিশ ট্রাফিক পুলিশ ছিল কালুতলা মোড়ে, ওকে বললাম একে বাসটা থানায় নিয়ে যাও, আমি একে নিয়ে মেডিকেল যাচ্ছি। মেডিকেল নিয়ে গেলাম, ডাক্তারকে বললাম স্যার মেয়ে আছে, পাটা কাটবেন না, পাটা বাঁচিয়ে নেবেন, কেন মেয়ের জীবন নষ্ট করে কি হবে? বললো আপনার কে? আমার কেউ নেই, আমি পাবলিক, আমি নিয়ে এসছি বলে। আমি বললো তাহলে 20 বোতল ব্লাড লাগবে। আমি বললো আপনি যত চাইবেন দেবো, খালি আপনি পাটা বাঁচাবেন। তখন ওরা দুটো অপারেশন করলো, ঠাই থেকে মাংস বের করে ওর মধ্যে পুজো করে দিল আর স্টিচ নিয়ে নিল। তাতে বললো যদি এই 1 সপ্তাহ যদি মাংস যদি কিছু রিয়াকশন না হয় তাহলে পা বেঁচে যাবে, নাহলে আবার 1 সপ্তাহ পর আমার অপারেশন করতে হবে। মানে এইভাবে উপরওয়ালা নির্দেশ আমাদের বলাচ্ছে এইরকম করুন। ও ওই মেয়েটা ও তো ভালো বাঁচতে লাগলো, আশেপাশের মেয়েগুলো পেশেন্ট ছিল তারা শুনে, তাদের থেকে শুনে যে এই ছেলেটা তোমাকে নিয়েছে আর এই ডাক্তারের সঙ্গে এর রিলেশন খুব ভালো, খুব ভালোভাবে কাজ করিয়েছে। মানে সেও ভাবলো না এরকম লোক আছে, ওর সঙ্গে যে ছিল বাইরে থেকে এসেছিল ও লোক পালিয়ে গেল। 1 সপ্তাহ পর ওর পাড়ার এমএলএ না সিপিএম এমএলএ ছিল না কাউন্সিলর ছিল, ওরা থানায় কেসে দিয়ে ও 50,000 টাকা পেয়েছে বাস কোম্পানি থেকে। তো প্রথম আগুন লাগানো খবর শুনলেই আপনার মনে কি ভাবনা আসতো? দেখেন আগে চিন্তা করতাম কি কোথায় হয়েছে আগে জানতে হবে, সেই জন্য সেন্ট্রাল ফায়ার ব্রিগেডের ফোন নাম্বার সবসময় আমার কাছে থাকতো। জিজ্ঞেস করলাম স্যার কোথায় আগুন লেগেছে, কটা গাড়ি আছে, কেন আমি ঘুম হয় না বলে টিভি বাংলা নিউজ চ্যানেল দেখি। তখন হেডিং আসে ফায়ার, তখন কন্ট্রোলকে জিজ্ঞেস করি, বললো হ্যাঁ 10টা গাড়ি আছে এই জায়গা। আমি ঠিক আছে আমি যাচ্ছি, পকেটে পয়সা থাকুক না থাকুক আশেপাশে কারোর থেকে নিয়ে নেওয়া, পরের দিন কোথাও থেকে ম্যানেজ করে ফেরত দিয়ে দিলাম। মানে জীবনে অনেক কষ্ট দেখেছি, কিন্তু কষ্টের জন্য কাজটা আটকাবে সেটা কোনো মানে নেই। নিজের কষ্ট আছে আর নিজের জায়গা, কিন্তু এই সুযোগটা আমার জন্য পার্সোনালি আসবে এটা হতে পারে না। একটা অ্যাক্সিডেন্ট হওয়া আর তৈরি করা অনেক মোর ডিফারেন্স। দমকল দপ্তরের সঙ্গে আপনার এখন সম্পর্ক কেমন এবং তারা কিভাবে আপনাকে সাহায্য করেন এখনো পর্যন্ত? দেখেন দমকলের বড় বড় অফিসাররা আমাকে দেখে খুব আদর দেয়, খুব সম্মান করে, এবং আমিও মানি ওরাও মানুষ আছে, ওদের ইউনিফর্ম আছে বলে ওদের হিসাবে ওরা কাজ করছে। আমি এদের পাবলিক টেকনিক্যালি যে কোনো ভাবে হয়তো যেটা করার নেই তবু না, একবার রিস্ক নিতে হবে, করতে হবে, সেই জন্য ওরা আমাকে ডিস্টার্ব করে, এই দিদি তো কিছু হলে আমরা ফেলে যাবো। না স্যার কিছু হবে না, আমি মাইন্ডে আছে যে আমাকে করতে হবে। মানে ওরাও তো ভাবে এটা পাবলিক আর অত রিস্ক নিয়ে যখন ডুবে যাচ্ছে ওকে আটকাতে হবে। যেমনি নন্দরাম মার্কেট মিলিটারি এলো, মিলিটারির সঙ্গে আমি গেলাম, মিলিটারি বললো আপনি কি? আমি পাবলিক। মিলিটারি আমার কোমরের দড়ি বেঁধে পাঠালো, বললেন না আপনি অনেক রিস্ক নিচ্ছেন, কোমরের দড়ি বাঁধুন, দরকার হয় আমি ট্রেন আপনাকে ব্যাক করিয়ে নেব। ভাবুন কি উপরে উঠে গেছি প্রথমে নন্দরাম মার্কেটে, আর মিলিটারি এবং ফায়ার ব্রিগেড জেলের প্রেশারটা কমিয়ে দিল। ইগো প্রবলেম, ওরা যদি কাজ করছে আমরা করব না, কিন্তু তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলে অ্যাডজাস্ট করালাম, পুলিশকে খবর দিলাম, সিভিকে স্যার এই ব্যাপার জেনারেশন গেপ আসছে, আপনারা এদেরকে বোঝান, এই সময় ইগো করে লাভ নেই। তখন ওরা সব বুঝে গেল না এটা ঠিক বলছে, দিদি কাজ করতেই হবে। তো আগুন নেভানোর কাজে আপনার সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ বলে কি মনে হয়, এখনো স্মরণীয় কোনো ঘটনা? খুবই যেমনি 5টি স্টিভিং কোড
ওর মধ্যে দেখলাম আমি শিল্প বোর্ড ধরে উপরে উঠে গেছি, আমার থেকে 10 থেকে 15 ফুট দূরে দুটো ছেলে রয়েছে কাজের উপর দাঁড়িয়ে, কিন্তু পাশের জানলা থেকে যেভাবে ধোঁয়া আগুন বেরোলো ওরা পেশেন্স রাখতে পারলো না, ঝাঁপ দিয়ে দিল। তখন গৌতম মোহন চক্রবর্তী সিপি ছিলেন, ও বললো বিপিন তুই তো ওখানে ঠিক ছিলি। স্যার ওরা ঝাঁপ দিয়ে দিয়েছে, কি করবো, আমি চলে এসেছি। যদি ওই সময় ভাইটাল ফায়ার ব্রিগেডের কোন লিডার ওদের সামনে দিয়ে দিত, তাহলে ওরা ভাবতো যে আমরা বেঁচে যাবো, হয়তো বেঁচে যেত না। হ্যাঁ, কিন্তু এই যে টেকনিক্যালি দেরি হয়ে যায়, তার জন্য অ্যাক্সিডেন্ট গুলো ঘটেও যায়। যেমনি বাঁচার জন্য লেডার আছে, কিন্তু সেই লেডারটার টাইমিংটা আর ওর এন্ট্রেন্সটা তখন পেশেন্ট রাখতে হবে যে ফট করে ওটা আগে যে দাঁড়িয়ে রয়েছে বাইরে ওটাকে আটকাও। আগুন দিয়ে নেবাচ্ছে সে খুব আলাদা, কিন্তু আমরা এখানে রেস্কিউ করছি আমাদের এটাকে বাঁচানোর জন্য, ওই লেভেলটা লাগালে খুব ভালো হতো। তো আগুন নেভানোর সময় আপনি নিজের নিরাপত্তা নিয়ে কিভাবে খুব দেখেন, আমি আমার নিরাপত্তার জন্য আমি দুবার অ্যাক্সিডেন্ট হয়েছি। একটা স্ট্যান্ডার্ড স্টিফেন হাউসে এবং একটা ব্রিটিশ পার্কে ডেকোরেটরের গোডাউনে আগুন লেগেছিল, মাথায় স্টিচে এসে গেল 3টে। লাগতে দেখুন ঘটনা আছে, ছোট বড় আঘাত লাগতে পারে, তার জন্য কাজটা আটকে দেওয়া হচ্ছে, এটা হয় না। তো বিপিন বাবু, আগুন নেভানোর সময় আপনি নিজের নিরাপত্তাকে কি করে নিশ্চিত করেন? দেখেন, নিজের নিরাপত্তা নিজেই হয়ে যায়, কেন আমি যে কাজ করছি সেটা রিস্কের কাজ, আমাকে সেটাও চিন্তা করতে হবে। যদি আমি বাঁচি তাহলে আর একজনকে আমি বাঁচাতে পারবো, যদি আমি ইঞ্জুর হয়ে যাই তাহলে আমি বাঁচাবো কি, আমি তো নিজে হ্যান্ডিক্যাপ হয়ে যাব। সেইভাবে চিন্তা করে মাইন্ডে খুব পেশেন্স রেখে কাজ করতে হয়, যাতে কাজটা হয় এবং কাউকে বাঁচাতে পারি কিংবা তাড়াতাড়ি ফায়ারটাকে অ্যারেস্ট করে কমাতে পারি। তো আপনার পরিবার কি আপনাকে এই কাজের জন্য সমর্থন করেন? আমার পরিবারের মধ্যে যখন মা বাবা ছিলেন, ও জানতো যে খবর পেলে ও যাবে। একবার পাশে গলিতে কাঠগোলা আগুন লেগেছিল, মা খবর পেল কি আমি বিকেলবেলা পুজো করি, চান করে এই ঘরে ঢুকলাম, তাই সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরা নিজে থেকে আবার দিচ্ছে, দেখবেন আগুন লেগেছে। মা বাইরে থেকে তালা মেরে দিল। আমি মাকে বললাম দেখো 5 মিনিট গেট খুলে দাও, নাহলে গেটটা ভাঙতে আমার 5 মিনিট লাগবে না। মা জানে যে আমার প্রেসেন্স থাকে না, সঙ্গে সঙ্গে লকটা খুলে দিল। আমি চলে গেলাম, গিয়ে ওখানে কিভাবে কাজ করতে হবে টেকনিক্যালি কাজগুলো ঢুকে হাউজিয়ে ঢুকে গেলাম, কাজ করতে লাগলাম। মানে বিপিন বাবু কিন্তু সমাজের কাজে কখনো দুপা পিছু পা হননি, সবসময় নিজের কাজে নিজে স্থির থেকেছেন। তো বিপিন বাবু, আপনি যখন রাস্তায় বেরোতেন সমাজের মানুষজন আপনাকে কিভাবে প্রতিক্রিয়া করতেন বা কিভাবে আপনাকে? দেখেন, তার জন্য এটা বলবো, যেখানে অ্যাক্সিডেন্ট হয় যখন কাজ করি তখন লোক গলা ধরে ভালোবাসে, পা ধরে না, নমস্কার দেয়, চা খান, এই খান। পরের দিন ওখানে বেরোলে হয়তো মাইন্ডটা ওদের ডিস্টার্ব আছে, চেনেই না, জানেই না যে এর ভীতি না, কেন তার যে লস সে তার মাইন্ডে ঘুরছে যে আমার অত ক্ষতি হয়ে গেছে, আমি কিভাবে ম্যানেজ করব। তো ওই ওই লোকটা ওই পিরিয়ডের মধ্যে চলে গেছে, ক্ষতিটা হয়ে গেছে, এখন ক্ষতিটা কোথাও হয়েছে সেটা বুঝতে পারছে বলে এখন ফায়ার ব্রিগেডকে কিংবা বিপিনকে ভালো বাঁচলে কিছু হবে না, এখন আমাকে দেখতে হবে কিভাবে করতে হবে, তাকে তার ক্ষতিপূরণ নিয়ে তখন ভাবতেন। হ্যাঁ। তো এই কাজে আপনি কোন কোন সমস্যার মুখোমুখি হয়েছেন, মানে এত বছর ধরে আপনার? আমি প্রায় 150 ফায়ার অ্যাটেন্ড করেছি এই বয়সের মধ্যে। আমার ডেট অফ বার্থ 15/12/56, আর আমি বর্দায় যখন মারা গেল তখন আমি
12 বছরে ছিলাম তখন থেকে এই কাজটা আরম্ভ করলাম। আপনি 12 বছর বয়স থেকে এই কাজের সাথে যুক্ত। তখন থেকে ছোট ছোট, আগে ফায়ারের কাজ করতাম না, পাইপ বিছিয়ে দিতাম, হয়তো ফায়ার নিয়ে গেল, ফায়ারটা পাইপ খুলে গুটিয়ে দিলাম, ওদের সঙ্গে সঙ্গে ওরা ভাবতো সব জায়গায় চলে গেছে, হেল্প করছে, ও করুক, ও ঠিক আছে লোকটা। পাইপটা গুটিয়ে গাড়িতে তুলে দিতাম, ওরা দেখবে না সব ফায়ারে চলে আসে, লোকটা ঠিক আছে। তো এত বছর ধরে এই কাজ করতে গিয়ে আপনি সব থেকে বড় শিক্ষা কি পেয়েছেন? শিক্ষাটা যেটা পেয়েছি সেটা লোকের ভালোবাসাটা। একটা মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু যতক্ষণ ভালোবাসা না পায় লোকে, তাহলে খাওয়াটা ও ডাইজেস্ট হয় না। এই ভালোবাসাটাই আজকে আমাকে মানুষ বানিয়েছে। এক সময় এরকমও ছিল যে আমাকে কেউ ভালোবাসত না, কেউ চাইতো না, এই পর্যন্ত মা বাবাও চাইতো তুই মরে যা, কিন্তু ওদের পিরিয়ড, ওদের পিরিয়ড মধ্যে ওরা যেভাবে ভাবুক, কিন্তু আমি আমার হিসাবে সোশ্যাল ওয়ার্ক করতাম। প্রত্যেক মাসের মধ্যে একবার দুবার হয়তো রক্ত লেগে জামা চলে আসতাম, অ্যাক্সিডেন্ট কেস তুলে মেডিকেল দিয়ে দিলাম, গায়ে রক্ত লেগে গেছে, মা বললো আবার কি করলি, কিছু হয়নি, ঠিক আছে যাও। আমি গিয়ে অন্য ঘরে চান করার ঘর আছে, ওখানে গিয়ে চান করে ড্রেস চেঞ্জ করে নিয়ে এলাম। মানে মা বাবা নিয়ে গেলে এটা যতই বারণ করে ও মানবে না, ও নিজে ইচ্ছা করি তো করবেই। আর আমি কোনো অ্যাক্সিডেন্ট করে হলো রাস্তায় আছি, ওখান থেকে ডাইরেক্ট স্পটে চলে গেলাম, মাকে বলতে আসবো না যে আমি ওখানে যাচ্ছি, দরকার নেই। হয়তো কোনো বড় ভাই রাজি হলো ফ্রি না, তখন ওরা বুঝে যায় আগুন লেগেছে, ও হয়তো ওখানে গেছে, আসবে সকালে আর কি। তো আপনার এই পুরো জার্নিতে আপনি কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়ার কি কখনো সুযোগ পেয়েছেন? না, আমি ওদের কাজ দেখে দেখে, ফায়ার ব্রিগেডের লোকের কাজ দেখে দেখে আমি নিজেকে তৈরি করেছি এইভাবে, যাতে আমি ও কাজ করতে হবে আর যাতে ওরা ডিস্টার্ব না হয়। কেন আমি নতুন, ওরা অনেক বছর ধরে কাজ করছে, তার সঙ্গে আমাকেও কাজ করতে হবে আর ওদেরকেও করতে দিতে হবে। যদি আমি বলবো না আমি সব কিছু করবো, তাহলে হবে না, তাহলে ওদের সঙ্গে আমার ব্রেক লেগে যাবে। ওদেরকেও ভালোবাসতে হবে, ওদের কি চায় সেটা এনে দিতে হবে, সঙ্গে চারতলা যদি নামতে নামবো, কিন্তু ওদের সময়টা যাতে নষ্ট না হয়। ওদের কি লাগবে, কাটিং ক্লাস আছে, কাটার আছে, কিংবা হামার আছে, দরকার হলো 5টা উঠে গেলাম, কিন্তু এই দেওয়ালটা ভাঙলে সুবিধা হবে, তখন ওই দেওয়ালটা ভাঙার জন্য আমার নিয়ে আসতাম, মেরে আমার দিয়ে দেওয়ালটা ভেঙে দিতাম। তো বিপিন বাবু, সাধারণ মানুষ আগুন নেভানোর সময় কি কি ভুল করে বলে যেগুলো এড়ানো খুব জরুরি সমাজের জন্য আপনার বলে মনে হয়? দেখেন, নানা রকম আগুন নানা রকম টাইপের থাকে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস লোকরা ভুল এটা করে, কি হয়েছে সেটা আগে চিন্তা করে, যা হয়েছে হয়েছে ওটা চিন্তা ছাড়ো, তুমি আগে ওটাকে কিভাবে নেভাবে কিংবা কিভাবে ওটাকে কমাবে সেটা চিন্তা করতে হবে। তুমি আগে থেকে এটা চিন্তা করবে কি, তখন সব নন্দগঞ্জ ফায়ার ব্রিগেড দেরিতে এসছে। আরে ফায়ার ব্রিগেড দেরিতে এলো কি এলো না সেটা পরের কথা, কিন্তু ফায়ার ব্রিগেড কোন দিন দেরিতে আসে না। কেন, ট্রাফিকের যে আমাদের সিস্টেম সেটা একদম রং। ফায়ারের বেল শুনেও সাইড দেবে না, সাইড দেবে না, গাড়ি তার পিছনে ছুটছে। আরে ভাই, ও ইমার্জেন্সি আছে, ওকে সাইড দিয়ে দাও, কিন্তু ট্রাফিকে এখানে কোনো রুল নেই। মানে সকল ব্যক্তিকে এই ফায়ারের সম্পর্কে বা চিকিৎসা যে কোনো এগুলো এমার্জেন্সি দিকে সচেতনতা রেখে দিতে হবে, আর জরুরি নিশ্চিত কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হবে। নিশ্চয়, যদি সমাজ যদি সতর্ক না হয় তো সমাজের মধ্যে অ্যাক্সিডেন্ট কমবে কি করে? রাইট। তো সাধারণ মানুষ না, প্রথমে আপনি বলুন যে আগুন প্রতিরোধে
মানুষকে আপনি কিভাবে সচেতনতা নিতে বলবেন বা কিভাবে সচেতন করবেন আগুন প্রতিরোধে? আমি লোক আগে তো ওখানকার লোকাল লোকের সঙ্গে জিনিসটা জানতে চাই, কোথায় কি হয়েছে দেখাও, কেন আমি তো বাইরে থেকে এসেছি, ভিতরে কি হয়েছে আমি জানি না। যে ওটা লোকাল লোক ওখানকার, ও আমাকে বলতে পারে, ও দেখাতে পারে না এই ভুলে ওখানে আগুন আছে, তখন ওর হিসাবে আমি ওই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করতে হবে ম্যানেজ করে দিই। অবশ্যই অবশ্যই। তো পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর আপনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, পদ্মশ্রী পাওয়ার পর পরিবর্তন অনেক কিছু হয়েছে, কিন্তু সমাজের মধ্যে পদ্মশ্রীর সম্মানটা এখন সবাই অতটা জানে না। কেন? এটা জানে যারা বড় পোস্টে আছে, বড় বড় অফিসার আছে, কিন্তু সাধারণ মানুষ মানে ওদের কিছু কি আছে, মানে ওরা অত সিরিয়াসলি নেয় না। তাতে আমার কোনো অসুবিধে নেই, আমার তো কাজ নিয়ে চিন্তা। আমি পদ্ধতিটাকে ভুলে যাই, এবার আমি নর্মাল লোক, নর্মাল ভাবে আমাকে কাজ করে যেতে হবে। মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে বিপিনবাবু কতটা ডাউন টু আর্থ, আর উনি এভাবেই চলে। তো বিপিনবাবু, মেইনলি আপনার কাজ দেখে আপনার কি মনে হয় যে আমাদের নতুন প্রজন্ম কি উৎসাহিত হচ্ছে বা নতুন প্রজন্ম আগে আগে যে দমকল মন্ত্রী ছিল সিপিএম এর সময়, সে আমাকে নান্দাম মার্কেটের জন্য গোল্ড মেডেল দিয়েছিল। এই দমকল মন্ত্রী আমাকে সাইড করার জন্য, ওপেনলি বলছি, সাইড করার জন্য আমাকে বললো একটা চিঠি আমি লিখতে জানি না, আপনি লিখে নিন, আমি সই করে দিচ্ছি। ও রেফার করে দিল হোমগার্ড ডিপার্টমেন্টকে, কে কে চাকরিতে রেখে নিন। তখন পুলিশের বড় বড় অফিসের সঙ্গে আমার খুব ভালোবাসা। বললো, বিপি তুই আজকে কোথায় কাজ করলে, সিপি থাকলে সিপি তোর ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে যায়, আর ইউনিফর্ম পরলে তুই সিপির সামনে যেতে পারবি না। তখন ওই স্টাফ তোকে জিজ্ঞেস, আপনার ডিউটি কোথায়, আপনি এখানে কেন যান? সেই জন্য আমি হোমগার্ডের চাকরি করলাম না, আমাকে চাকরি দিচ্ছিল হোমগার্ডে। যদি দমকল মন্ত্রী ঠিক তাহলে ওই ডিপার্টমেন্টের ভলেন্টারি বলে অ্যাকসেপ্ট করে নিত। এটাই জেনারেশন গে। মানে পরবর্তীকালে কখনো কোনো বিষয়ে আপনাকে সাসপেনশন বা ডিপার্টমেন্ট ইস্যু বা কোনো কারণ, এগুলো কি কখনো আপনার উপর? না, আমাদের আগে যে দমকল মন্ত্রী ছিল ও 3000 টাকা আমাকে প্রাইজ দিয়েছিল। ওখানে ওদের কোনো অনুষ্ঠান হয়েছিল, ডেকেছিল, এবং সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জে যখন আগুন লাগলো, তখন আগুন নেভার লাগ, তখন ওদের দিল্লি থেকে কোনো অফিসার এসেছিল। ওরা দেখো এই ছেলেটা ভালো কাজ করছে না, কিন্তু সিভিল ড্রেসে কেন আছে? তখন আমাকে ডাকলো, দাদা এদিকে আসুন। আমি বললাম, বলুন আপনার নামটা কি, আপনি কে? আমি, স্যার আমি পাবলিক, আমি এইভাবে কোনো জায়গায় আগুন লাগলে আমি গিয়ে হেল্প করে দিই, আর কিছু না। বললো, আপনি তো যা কাজ করেছেন আমাদের অনেক জিনিসগুলো বাঁচিয়ে দিয়েছে। তখন ওরা দিল্লি থেকে হেডকোয়ার্টারে চিঠি দিল যে সৌমিক চৌধুরী ওসি ফায়ার আর বিপিন হালদার আমরা সম্মানিত করবো। তখন দিল্লি বিশ্বাস স্যার আমাকে ফোন করলো, তুই কোথায়? আমি বললাম বাড়িতে। বললো, তুই এখন হেডকোয়ার্টার আয়, আর নিচে তুই আমার ঘরে যাবি। ও আমার ঘরে ছেড়ে আসবে। আমি গেলাম, আমাদের সমস্ত ড্রেস এবং সম্মান, মানে অত ভালোবাসা পেলাম যে তার সামনে টাকার কোনো মূল্যই নেই। টাকা নিয়ে টাকা এলে খরচা হয়ে যাবে, নিজের ভাববো টাকা কোথায়, কিন্তু সম্মান যেটা পাই সেটা চিরকাল মনে থাকে। সম্মান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সম্মান জিনিসটা সবার সাথে থাকে, যেটা টাকা পয়সা অর্থ যেগুলো আমাদের সঙ্গে থাকে না। তো যাই হোক, তো আপনার কি মনে হয় যে সমাজ বা সরকার থেকে কি কোনো রকম ভাবে সাহায্য পেলে আপনার কাজ করতে আরো সুবিধা হতো বা কিছু? সেটা
এই বয়সে আর সেটা ভেবে লাভ নেই, কেন সে বিবেকটা বেরিয়ে গেছে। সেটা ইয়াং সময় বাড়িতে বিবেক ছিল, তখন যদি কিছু হেল্প পেয়ে যেতাম তাহলে নিজে হিসাবে টেকনিক্যালি কিছু তৈরি করতাম। তো বিপিন বাবু, সমাজে এটা তো অবশ্যই যে ওই সময় যদি আপনাকে সাহায্য করা হতো হয়তো আপনি আরো ভালোভাবে আপনার কাজগুলো করতে পারতেন। তো এটা তো এই বয়সে সত্যি এখন আর ভেবে লাভ নেই, ঠিক আছে? তো আপনার কি মনে হয় যে আপনার এই কর্মসংস্থানের বাইরে গিয়ে আপনি কি বিষয়ে আপনি আরো আগ্রহী বা? আমি গুজরাটে যখন ভূকম্প হয়েছিল, আচ্ছা, 1 মাস ওখানে ছিলাম। এখানে পুলিশকে বললাম, তো পুলিশ বললো বিপিন তোর নাম আমরা সিলেক্ট করেছি, কিন্তু আমাদের টিম করে যাবে আমরা এখন খবর পাইনি। তার মধ্যে আমি এক জায়গা থেকে খবর পেলাম যে আমাদের গুজরাটি সমাজের টিমটা আজকে বেরোচ্ছে। আচ্ছা, আমি বলি তোর টিকিট নিতে হবে না, ওদের সঙ্গে বসে যাবো। ওদের সঙ্গে হারাবে, ওদেরকে ধরলাম, ওর সঙ্গে চলে গেলাম। ওখানে 1 মাস অবধি মানে বিল্ডিং এর তলার থেকে যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে ভিতরে অনেক বডি আছে, কিন্তু লিফটের মতো বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। ট্রেন আগে কাজে পড়ে গেছে না, বিল্ডিং পুরো এমনি লিফটের মতো নিচে বসে গেছে। তখন ওদের মনের জোরটা দেখলাম একটা, কি ওরা কারোর থেকে কিছু নিতে চায় না। আমরা দিচ্ছি খাওয়ার জিনিস সব প্যাকেট করে রেখেছিলাম, নিতে চাইছে না। তখন আমি বললাম দেখেন আমি একটা গেস্ট আপনার ঘরে এসেছি চা খেতে, আপনি চা খাওয়ান, আমি চা খাবো। এবার এই জিনিসগুলো নিয়ে আপনি আপনাদের যত গ্রুপকে দিতে হবে আপনারা ডিস্ট্রিবিউট করুন, আমরা যাব না, আমরা দেখাতে চাই না যে আমরা দিচ্ছি। তখন ওরা ভাবলো এই ছেলেটা গুজরাটিতে ভালোভাবে বুঝিয়ে দিল। তখন ওরা আমাদের 2-3 জনের জন্য চা বানিয়ে দিল, আমরা চা খেলাম। যাতে ওদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, কেন এই ঘরের ছেলে ঠিক দিচ্ছে, 10 প্যাকেট রেখে দাও, সবাইকে দিয়ে দেবো। দেখেন লোকের কষ্টের সময় ওর কি কষ্ট আছে, ওটা যদি স্টাডি না করি তাহলে ওকে আমি হেল্প করতেই পারবো না। ও কেন চিন্তা করছে আমি নেব না, ও দেখছে আমি তো ভিখারি হয়ে গেছে, কিন্তু একটা বড় ডাক্তারকে দেখলাম 2 দিন আগে কোটিপতি ছিল, সেদিন ও পাউরুটি নিয়ে খাচ্ছে। এই অবস্থাতে ওর চেহারাটাকে দেখে আমার চোখে জল বেরিয়ে গেছে। আমরা এই যে জিনিসের দেখে সহ্য করছি, সেটা একটা মনের জোর রাখতে হবে, নাহলে আমরা কাজও করতে পারবো না। একটা ভালো লোক, বড় ডাক্তার, তার চেম্বার থেকে নিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। ওর কাছে খাওয়ার পয়সা মানে পকেটে যা হবে তাই, এবং ওই লোক পাউরুটি দিয়ে ওই পাউরুটি খাচ্ছে। সত্যি মানে এরকম অনেক মানুষই আছে আমাদের সমাজে যারা সত্যি সমাজের জন্য করেছেন অনেক, কিন্তু আমরা প্রকৃতভাবে তাদেরকে জানি না বা চিনি না। যেমন বিপিন বাবুকে আমরা আজকে পেয়েছি জন্য আমরা এত কিছু ঘটনা আমরা শুনতে পেলাম। আর একটা নেশা আমার, বিকেল বেলা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা এমজিরোড ট্রাফিকে ডিউটি করি। যেদিন দেখেনি খুব ট্রাফিক জ্যাম, গাড়ি যাচ্ছে না, যে বড় বড় অফিসার দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের সরায় না, বলে না তুমি যেভাবে টানছো ভালো টানছো, যাতে আমাদের হেল্প হয়ে যাচ্ছে প্লাস গাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বিপিন বাবু, আপনি যখন শুনলেন যে আপনি পদ্মশ্রী পাচ্ছেন বা এই ঘটনা যখন আপনার কানে আসলো, এই মুমেন্টটা আপনার কি মনে হচ্ছিল, মানে আপনি কিভাবে নিজেকে ফিল করছিলেন? দেখেন ওই ফিল করাটাই মানে বিরাট বড় ব্যাপার ছিল। আর পদ্মশ্রী নিয়ে জায়গা আছে, অনেক সম্মানিত জিনিস আছে যেটা পেলাম, কিন্তু তার আগে জীবনে ভাবিনি যে পদ্মশ্রী পাবো। তার কারণ এটা, আমি যেটা চিন্তা করছি
মহাজি পার্কের দুর্গাপুজো হতো, তার মধ্যে যে ট্রাফিক এবং পাবলিককে দুটোকে আমাকে সামলাতে হতো। কত বছর অব্দি কালীতলা ক্রসিং এ বড় বড় অফিসার লালবাজারে পুরো থাকতো ওখানে, কিন্তু ওরা বলতো বিপিন যাও, বলবে যেভাবে করবে তোমরা বুঝে নাও, ও যা ইশারা করবে বুঝে কাজ করবে। তা ওরা বড় বড় অফিসাররাই ওদের গ্রুপকে বলে দিল ওর ছেলেরা যেভাবে করছে দেখে নাও, খালি বুঝে নাও। আর আমি দেখতাম যখন হোয়াইটের পাবলিক অনেক বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ট্রাফিকটা বন্ধ করে লোকটাকে বের করে দিতাম। যখন দেখি ওখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, পাবলিক আটকে দিলাম, ট্রাফিক চালু করে দিলাম, যাতে দুটোর মধ্যে একটা টাইমিং থাকে, সেই টাইমিংটা ক্লিয়ার করতে হবে। তার মধ্যে যত বেশি গাড়ি টানতে পারি হুইসেল দিয়ে গাড়িটাকে টেনে দিতাম। তো বিপিন বাবু, এই পদ্মশ্রী যেদিন আপনি পেলেন, সেটা তার কারণ এটা দময়ন্তী সেন, জাভেদ সামিম, জুলফিকার হাসান, এইসব বড় বড় অফিসাররা আমাকে চাকরি দিচ্ছিল। তুমি দময়ন্তী সেন এই পর্যন্ত বলে দিল তুমি এটিএম কার্ড একটা নাও, প্রত্যেক মাসে টাকা তুলে নেবে, খরচা করবো। আমি স্যার টাকার জন্য করবো না, আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল হিসাবে করতে পারি, বাকি টাকার জন্য করবো না। তখন ওরা আমার কাজটা দেখে এর জন্য কিছু করতে হবে, ওরা এইভাবে হয়তো পদ্মশ্রীর জন্য পাঠিয়ে দিয়েছে। আমি তো কি করে জানবো যে পদ্মশ্রী আমি পাবো? তো সেই মঞ্চে গিয়ে আপনার অভিজ্ঞতা কি হলো? আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের সাথেও দেখা করেছেন, কথা হয়েছে নিশ্চয়ই। তো আপনার আসল ওখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, নরেন্দ্র মোদী স্যারের সঙ্গে দেখা হয়েছে, ওর আমার নাম করে ডাকলো, ও গুজরাটি, আমিও গুজরাটি। আমাকে বললো বিপিন হাতরা, আমি গেলাম, নমস্কার দিলাম। তখন বললো কি খবর, কালকার কি কি ভাবছো বলো, গুজরাটি জিজ্ঞেস করলাম। স্যার আপনার দরকার এইটুকু, কোন পলিটিক্স গ্রাউন্ডে গেলাম না, আপনি আসলে আমাদের ভালো হয়, এইটুকু। মানে ও আমার দিকটা থাকবে, ভালোবাসা দিল। একটা নরেন্দ্র মোদী সঙ্গে কথা বলা, ও যেভাবে ডাকছে সেটা অনেক বড় ব্যাপার। অবশ্যই। তো এই মুভমেন্টটা তো মানে আমার যখন ভেবেই একটা ঘুষবাম আসছে। তো আমার সঙ্গে একটা বন্ধু ছিল রাজেশ অরোরা, সে দেখে অবাক, সে নিজের কলম দিয়ে ওর শালি অটোগ্রাফ নিতে গেল, অটোগ্রাফ দিল, তার মধ্যে ভিড় চলে এলো, সবার অটোগ্রাফ করতে করতে 15-20 মিনিট পর মোদীজি ওই মেয়ের কাজে গেল, যেটা আপনার পেন। ভাবুন কত নলেজ আছে, এর কাছ থেকে আমি কি নিয়েছি, চিন্তার বাইরের জিনিসটা। আর প্রণব মুখোপাধ্যায় বাবুর সাথেও আপনার ওনার সঙ্গে যখন স্টেজে উঠে নমস্কার দিলাম, আর বাংলাতে কিছু বললাম, একটু হেসে দিল, তবে আপনি গুজরাটি ভালো বাংলা বলেন। স্যার ছোটবেলা থেকে ওখানে জন্ম, ভালোবাসা, আর বাংলা কথার মধ্যে যত ভালোবাসা আছে আর কোনো কাস্টের মধ্যে নেই। এটা কিন্তু একদম সত্যি। তো গুজরাটের মধ্যে গুজরাটিটা যত ভালো থাকুক, কিন্তু ওখানকার ল্যাঙ্গুয়েজ, ওখানকার অ্যাটমসফিয়ার আপনার ভালো লাগবে না। কেন ওখানে একটা ছোট বাচ্চা বড়দের সম্মান করে না, তার সামনে বিড়ি খেয়ে নেয়, সিগারেট খেয়ে নেয়, এ কি? আমরা এখানে ব্যাংকে যাই, অফিসে যাই, স্যার স্যার বলে আমরা ডাকি, ওখানে এই সিস্টেম। আপনি যদি কোনো বাসে উঠলেন, কাউকে দেখে উঠে গেলেন, আপনার উপরে লোক হাসবে, আরে ভাই এ কি, এর মধ্যে হাসার কি আছে? আমি আমার সেফটিটা ঠিক আছে, ও একটা লেডিস এসছে, বসে যাক, ওই জন্য সুবিধা করে দিল, দেওয়া যাক। মানে বাইরে সোশ্যাল ওয়ার্ককে ও তো ডেভেলপ করতে যায় না। অবশ্যই। তো যাই হোক, তো যখন দেখলেন যে আগুন কোথাও লেগেছে, ঠিক আছে, তো
তো সেই পরিস্থিতিতে আপনি গিয়ে তো আপনি মাথা ঠান্ডা ভাবে আপনি কি করে নিজেকে প্রয়াত রেখে কাজ করতেন এবং আপনার টিমকে দিয়েও কাজ করাতেন? আমি যখনই কোনো স্পটে যাই, আগে দেখি কোন গাড়ি থেকে মেন পাইপটা গেছে, ওই পাইপটা ধরে ভিতরে ঢুকতে আরম্ভ করি এবং ফার্নিচার কোনো লোককে বলে জিজ্ঞেস করি পকেটটা কোথায়, এই পাইপ ধরে চললে পকেটে চলে যাবে। ঠিক আছে, ভিতরে ঢুকলাম, ওখানে দেখলাম 4-6 জন পাইপ নিয়ে, কেন ফুল প্রেসারে যখন যায় জলটা, তো একজন পাইপটা ধরে রাখলে হয় না, ওর যা প্রেসার, ধুয়েও যদি বেশি ছেড়ে দিল তাহলে ও ফেলে দেবে, উল্টো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো ব্লাডটা আপনাকে মেরে দেবে, হেড ইঞ্জুরি করে দেবে। মানে এটাও চিন্তা করতে আমাকে না লাগে। আর পাইপের যে পোর্শনটা সামনে বসে, যেটা তো সবসময় আয়রনের থাকে, হ্যাঁ, তো এটা একটা ইনজুরি হচ্ছে। তো এবার সেই পরিস্থিতিতে আপনি মানে মাথা ঠান্ডা ভাবে নিজেকেও ওভাবে নিজেকে রাখি এবং এটাও দেখি যে জলের প্রেসার বেশি হয়ে গেছে, তাহলে নিজেকে বলে দিই প্রেসারটা কমাও, কেন যাতে আমাদের লোককে ক্ষতি না হয়ে যায়। আর ওদের যে সার্টিফিকেট এফও, ওরা সব জানে যে বিপিন যা বলছে একদম ঠিক আছে, ওর কথা শুনতে হবে। তো আপনি যখন পদ্মশ্রী নিলেন আমাদের স্বর্গীয় মাননীয় প্রণব মুখার্জি মহাশয়ের কাছ থেকে, তো ওনার সাথে কিছু কথা হয়েছিল আপনার, বা কোনোভাবে কোনো? না, কথা বলে কিছু বললেন, তার উত্তরটা আমি বাংলাতে উত্তর দিলাম, তখন উনি হেসে দিলেন। আরে স্যার, জন্ম যখন কারখানা হয়েছে, বাঙালিদের মাঝখানে অত বছর আছি, সেই জন্য একটু ভালোবাসি। তো এখন একটা জিনিস খুব দেখা যায়, মানুষের বিপদে পড়লে, মানুষ বিপদে বলে অনেকে ফোন বের করে ভিডিও। এটা আমি বলবো তার জন্য একটা আইন বের করা উচিত, এটা উচিত নয়। আপনি নিজেকে দেখাচ্ছেন যে আমি স্পটে ছিলাম, আমি গেছি, আমি দেখেছি। আপনি দেখেছেন, কিন্তু ভাইটাল জিনিস যেটা হেল্প করতে হবে সেটা তো করছেন না, আপনি নিজের অ্যাডভার্টাইজমেন্ট করছেন, আপনি নিজের গ্রুপে এটা দেখাচ্ছেন যে আপনি স্পটে ছিলেন, কিন্তু ওখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট কেস হবে, ওকে নিয়ে হাসপাতাল নিয়ে তুলে, মানে মানুষ প্রাইমারি ওয়ার্কটা ছেড়ে সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য আবার মোবাইলের মধ্যে বেশি চলে গেছে। হ্যাঁ, তো এটা তো কখনোই উচিত না যে সবার ফার্স্ট প্রাইমারি ওয়ার্ক করার। সবার আগে মানুষ, আজকে আমি বাঁচলেই অন্যজন বাঁচবে, যেমন তার সেরকম তাকে বাঁচাতে হবে, এটা মনে রাখতে হবে। আদারওয়াইজ তো সবাই এখন কিছু হলেও মোবাইল নিয়ে চলে আসে, মোবাইল ভাইটাল হয়ে গেছে। রাইট। তো ভবিষ্যতে আপনি নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আমি যতটুকু মনের চিন্তাটা আর ভগবানের ইচ্ছাটা, কি ভাই শরীর ঠিক থাকলে আমি যতটুকু পারি গিয়ে হেল্প করি আর করব, কেন উপরওয়ালা জীবন দিয়েছে, তার জন্যে, ওনার জন্যে যদি আমি কিছু করে দিই, সেটা একটা ওনার আশীর্বাদ। আমি নিজে করছি না, এটা ওনারই কোনো জিনিস আছে যেটা আমাকে এক্সাইটমেন্ট করে দেয় ঘটনাতে, এবং সাইকোলজি সিক্সেন্স দিয়ে দেয় এখানে এই আছে, এটা করতে হবে। তখন আমি মাইন্ডটা চেঞ্জ করে নিয়ে আমাকে নিজ দিচ্ছে, আমাকে এই করতে হবে। এখন মাটির তোলার 3টে বডি আছে, সে কে বুঝতে পারে? এখন ওরা আমার উপর রেগে যাচ্ছে, তুই কি করে বললি, আমরা তো সব দেখছি এখানে খালি মাটি রয়েছে, তুই বলছিস বডি আছে। স্যার জানান না, আমি বের করে দেবো তো। তখন পূজা, জিনিসের পূজা ওখানে ছিল, ও আমাকে বুঝাতে জিজ্ঞেস করলো, বিপিন কি হলো, এই ব্যাপার ওখানে বডি আছে। হ্যাঁ, তুমি কি করে বলছো, আমরা তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে এখানে দেখছি কিছু নেই, দেখো তুমি এখান থেকে দেখো, আমি বের করছি। প্রথম বডিটা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিলাম, নেক্সট বডিটাকে নিলাম, আমি নিজে অ্যাম্বুলেন্স করে মেডিকেলে নিয়ে এলাম। মেডিকেলে পুরো ভিড়, মানে প্রায় ওখানে
10 মিনিট আগে রাস্তাটা ব্যারিকেড করে দিয়েছিল, কোনো পাবলিক যাবে না, অনলি পেশেন্টের সঙ্গে একজন যে আছে গার্ডেন ও যাবে বাস। তো আমরা কিন্তু এটা সবসময় শুনে আসছি, প্রথম পডকাস্টের প্রথম থেকেই শুনে আসলাম বিপিন বাবু সম্পর্কে। এবার কিভাবে উনি এই খুব ক্রিটিক্যাল ভাইটাল মুভমেন্ট গুলোকে কিভাবে ট্র্যাকেল করে খুব শান্ত মাথায় এগুলোকে ধীর স্থির করে নিয়ে যাচ্ছেন। তো বিপিন বাবু, এই আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য এবং আমাদের প্রিয় কলকাতা শহরের জন্য আগামী দিনে আপনার কি বার্তা আছে? আমি এটাই বলবো, দেশ যে চালাক যেভাবেই চলুক, কিন্তু মানুষের মধ্যে শস্যের ভাত নিয়ে এবং অন্য লোকের কষ্টতে দাঁড়িয়ে যাওয়া সবচেয়ে বড় জিনিস। আমি এটা দেখবো না যে ও লাল ঝান্ডা করছে বলে ওকে হেল্প করবো না, সাদা ফ্ল্যাগ আছে বলবে বলে ওকে হেল্প করবো না। আর কোনো ফ্ল্যাগ দরকার নেই, ও মানুষ আছে, আগে আগে মানুষ হয়েছে, তারপর ফ্ল্যাগ হাতে এসছে। আগে মানুষকে বাঁচাবো, মানুষ বাঁচতে তো সমাজ বাঁচবে, সমাজকে আগে হেল্প করতে হবে। সমাজের জন্য কিছু করলে সমাজ নিজে ডিসাইড করবে যে আমাকে কি করতে হবে। আজকে সমাজ আমাকে এই পদ্মশ্রী অব্দি নিয়ে গেছে, আমি আমার ইচ্ছাতে, কিন্তু আমি কোনো চিঠি লিখিনি যে আমাকে পদ্মশ্রী দিন, কেন? এটা লোকের ভালোবাসা, এই ভালোবাসা এইভাবে আমি রিটার্ন পেয়েছি। তো এটা সত্যি যে আমিও এটা মানি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষকেই মানুষের পাশে দাঁড়ানো উচিত। যেভাবে বিপিন বাবুর মতন মহাশয়রা কাজ করে চলেছেন এবং কাজ করেছেন, তাদেরকে আমাদের ইনোভেশন টক্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিপিন বাবুকে আমাদের পডকাস্টে আসার জন্য অনেক অনেক নমস্কার, ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। তো এই আশা রাখি সমাজ সোশ্যাল ওয়ার্ক যারা করে তাদেরকে হেল্প করবে, এবং সমাজে সোশ্যাল ওয়ার্কের খুব দরকার। এরকম পিরিয়ড আসছে যে আমরা নিজেদের ঠিক রাখতে পারবো না বলা যায় না, কিন্তু মনের জোরটা রাখতে হবে। আমি নিজের জন্য না, অপরের জন্য বাঁচবো। অবশ্যই অপরের জন্য বাঁচতে গেলে নিজে বাঁচবো। অবশ্যই অবশ্যই। তো এই বলেই আমাদের এখানটায় এই পডকাস্ট আমরা শেষ করছি। আমাদের এই পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং সঙ্গে থাকুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট পডকাস্টে। ধন্যবাদ, নমস্কার।